এবার সেই কার্ডটা যেমন বাংলায় ব্যবহৃত হলো না, মানে হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এলো, ঠিক তেমনি আমি দেখছিলাম, আমি ভুল হলে আমাকে ঠিক করবেন, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর 24 পরগনার মতো মুসলমান গরিষ্ঠ এলাকাগুলোতে বিজেপি আসন পেয়েছে। তাহলে তো মুসলমানের ভোট, সংখ্যালঘিষ্ঠ মুসলমানের ভোটটাও তৃণমূল কংগ্রেস পায় নাই, তাকেও বিশ্বাস করছে না তার মানে। একদমই ঠিক। এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক কিনা। আর গরিবের ভোট তৃণমূল পায়, সেটার যে একটা দাবি ছিল মমতা ব্যানার্জির, এ দফায় 93-94% ভোট যখন পড়তে শুরু করলো পশ্চিমবঙ্গে, রেকর্ড সংখ্যক, তখন আপনাদের লেখাতেই পড়েছি যে সারা ভারতের শ্রমজীবী মানুষরা পশ্চিমবঙ্গে ভোট দিতে এসেছেন। তাহলে সেই প্রভাবেও তো বিজেপি জিতে গেল। তাহলে গরিব কিংবা মুসলমান কোন প্রান্তিক জনগোষ্ঠী তো তৃণমূলের সাথে। এটা নতুন নয়। 2011 যখন সিপিএম কে লোকেরা বিদায় দেয় তখনও কিন্তু এই একই জিনিস দেখা গিয়েছিল। অর্থাৎ গরিব মানুষ পশ্চিমবঙ্গের সংখ্যায় বেশি, তাদেরকে উইন ওভার করতে পারাটা আপনার মানে চেঞ্জের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। মুসলিমদের মধ্যে অসন্তোষ ছিল যে আমাদেরকে বিজেপি জুজু দেখিয়ে আমাদের ভোটটা নেওয়া হয়, আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই। তো এই বিষয়টা বামফ্রন্টের বিরুদ্ধেও ছিল। ইনফ্যাক্ট বামফ্রন্টের 34 বছরের শাসন যখন অবসান হচ্ছে, 2006 সালে সর্বভারতে একটা মুসলিমদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা নিয়ে একটা সমীক্ষা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল যে মুসলিমরা সবচেয়ে খারাপ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সবচেয়ে খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গ। যে রাজ্যটাকে একটা প্রগতিশীল রাজ্য বলা হয়, যে রাজ্যটাকে ধর্মনিরপেক্ষতার পীঠস্থান বলা হয়, সেখানে কিন্তু, অর্থাৎ এটা কিন্তু বামপন্থীদের সময়তেই এই সমস্যা ছিল। মমতা ব্যানার্জি এখানে কোনো রেকটিফিকেশন করেননি। তিনি ওই নিরাপত্তা দিয়েছি, দাঙ্গা থেকে বাঁচাবো, এই জায়গাটা। এখন মুসলিমদের মধ্যে শিক্ষার হার বেড়েছে, তাদের মধ্যে চেতনা বেড়েছে, এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ কাউন্টার আর্গুমেন্ট তার সামনে অনেক বেশি আসে, ফলে তাদের মধ্যে একটা বিষয় আছে। এছাড়াও আমি একটা জিনিস বলবো যে একটা কৌশলী সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের জেলাতে, যে বিজেপি, তারা মনে করছে যে বিজেপি আসছে, ফলে যেহেতু 2 দফায় ভোট হয়েছে, এবং ফলে তারা একটা জিনিস মনে করেছে যে আমি যদি বিজেপির সঙ্গেই থাকি, অর্থাৎ আমি জলে বাস করব, কুমিরের সঙ্গে কতদিন লড়াই করব। যেটা আমাদের এখানে এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তিনি স্পষ্ট বলেছিলেন যে আমি মুসলিমদের ভোট চাই না, কিন্তু তারপরেও উত্তরপ্রদেশে মুসলিমরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। কেন দিয়েছে সেখানেও কিন্তু ওই ঘুরিয়ে নিরাপত্তার প্রশ্ন, যে এই লোকটি তো শাসন করবে, এই দলটাই তো শাসন করবে, আমি কাহাতক এদের বিরুদ্ধে লড়াই করবো, আমি তো লড়াই করতে পারবো না, কারণ যারা আমাকে সুরক্ষা দেবে বলছে তাদের ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ফলে এখানে একটা কৌশলী সিদ্ধান্ত হয়ে থাকতে পারে যে আমাকে তো সার্ভাইভ করতে হবে। ফলে আমি যদি, এবং এটা কিন্তু বিজেপির জন্য একটা চাপও তৈরি হলো। অর্থাৎ তারা যে খুব খুল্লা অ্যান্টি মুসলিম অবস্থান নেওয়া, সেটাও কিন্তু তাদের পক্ষে খুব সহজ হবে না। তার কারণ আপনি ভোটের রাজনীতিকে তো অস্বীকার করতে পারবেন না। ভোটের রাজনীতিটা তো আপনাকে আলটিমেটলি তো ভোট হচ্ছে এমন একটা ইকুয়ালিটি যেখানে সবার ভোটের মূল্য সমান। ফলে মুসলিমরা যে ভোট দিল মানে বিজেপিকে, এটা কিন্তু বিজেপির জন্য যেমন একটা মানে কি বলবো, যে একটা উল্লাস করার বিষয়, যে তৃণমূলের মনে করতো, তৃণমূল তাদেরকে দলদাস মনে করতো, তাদেরকে ছেড়ে আমাদের দিকে এসছে। কিন্তু এই প্রাপ্তিটা বিজেপির জন্য একটা দায়বদ্ধতাও তৈরি করলো, যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা সুরক্ষার জন্য তাকে বেছে নিয়েছে, ফলে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটা আমার আপাতত তাই মনে হয় আর কি। এসআইআর এর তাহলে তেমন কোনো প্রভাব পড়লো না? মানে যেই নাগরিকত্ব তালিকা থেকে বলা হচ্ছিল যে প্রায় 1 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে বাদ দেওয়া হয়েছে, আমি অনেক লেখায় পড়ছিলাম, এদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বলে অনেকে বলছিলেন যে হিন্দুদের মধ্যে আবার যারা বাদ পড়েছেন তারা আবার একেবারে প্রান্তিক মানুষ, মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ। তো এখন দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ে যে জায়গায় মানে সংখ্যায় ভারী, তারাও ভোট দিয়েছেন বিজেপিকে। আবার জি হ্যাঁ, আমি একটা বিষয় আপনাকে বলি। এবারের নির্বাচনের একটা বিশেষ দিক হচ্ছে যে এই প্রথম, আমার মনে হয় আমি আগে কখনো শুনিনি যে বিগত নির্বাচনের তুলনায় পরের নির্বাচনে ভোটারের সংখ্যা কম। এবারে কিন্তু 2024-এ যত মানুষ লোকসভায় ভোট দিয়েছিলেন তার থেকে ভোটার তালিকাতেই সরকারিভাবে ভোটারের সংখ্যা বেশ কয়েক লাখ কম ছিল। এবং আমাদের এখানে এসআইআর কে কেন্দ্র করে যে বিতর্ক হয়েছে, তাতে এখানে একটা জুডিশিয়াল ট্রাইব্যুনাল হয়েছিল। সেখানে মানুষকে, যাদের সন্দেহজনক ভোটার, তাদেরকে প্রমাণ করতে হয়েছে। এখন এই প্রমাণের প্রক্রিয়াতে 2,5-3 হাজার মানুষ ফাইনালি প্রমাণ করতে পেরেছেন যে তারা জেনুইন। কিন্তু প্রায় মানে 27, 28, 29 এরকম নানান ফিগার আছে, কিন্তু ডেফিনেটলি 25 লাখ পিপল যারা নিজেরা বলছেন যে আমরা জেনুইন ভোটার, উই হ্যাভ ডকুমেন্টস, কিন্তু তারা ভোটার তালিকায় তাদের নাম তোলার সুযোগ পাননি। ফলে এরা যদি ভোট দিতেন সেই ফলটা কি হতো নোবডি নোজ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন ভোটার কম বিগত নির্বাচনের তুলনায়, কিন্তু দেখা যাচ্ছে যে বিগত নির্বাচনের তুলনায় 30 লাখ ভোট অতিরিক্ত পড়েছে এবার। পার্সেন্টেজ অফ ভোটটা গতবারের থেকে 10% বেশি। তার মানে
এদিকে 25-30 লাখ লোক ভোট দেওয়ার সুযোগ পেলেন না, আবার কম ভোটার তালিকাতেও দেখা গেল বিগত নির্বাচনের তুলনায় 30 লাখ লোক অতিরিক্ত ভোট দিয়েছেন। যেটা বোঝা যাচ্ছে, আপনি যে প্রশ্নটা সঙ্গত কারণেই করেছেন যে এসআইআর এর মানে ইম্প্যাক্টটা কি, না এখানে বিষয়টা হচ্ছে যে হিন্দুত্বের জোয়ারে বাকি সবগুলো ভেসে গেছে, অর্থাৎ ফাইনালি ওইটাই ডমিনেট করেছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে, এবং আমরা এটা দেখতেও পাচ্ছিলাম যে বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্যে তাহলে হিন্দুত্বের জোয়ারি, মানে এটা মমতা ব্যানার্জিকে শিক্ষা দেওয়ার ভোট নয়। হ্যাঁ অবশ্যই, এটা আমি এটাই যেটা আপনাকে বলছিলাম যে হিন্দুত্বকে মানুষ গ্রহণ করলো এই জন্য, ফাইনালি এর জন্য মানুষের কাছে সবচেয়ে বড় যেটা হলো সেটা 2021 নির্বাচন, যে নির্বাচনে বাঙালি অস্মিতার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে বিজেপিকে ঠেকানো হলো এবং মমতা ব্যানার্জির কথায় মানুষ সায় দিলেন। কিন্তু উনি যে সরকারটা নিয়ে আসলেন, ওনার প্রশাসন, সেটা একটা লুটতরাজ, মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল, হ্যাঁ, তারপরে শিক্ষা দুর্নীতিতে কয়েক হাজার মানুষের চাকরি চলে গেছে। এটা তো শহুরে এবং মধ্যবিত্ত মফস্বল সর্বত্রই এটার প্রভাব পড়েছে। এছাড়া একটা যে দাদাগিরি, সন্ত্রাস, আমরাই শেষ কথা, এই যে বিষয়গুলো, এগুলো অর্থাৎ একটা অপশাসন এবং একটা হিন্দুত্ব, এই দুটোর মধ্যে বাঙালির দোলা চলে ফাইনালি। এবং এটাও ঘটনা যে বাঙালি শিক্ষিত হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা সাম্প্রদায়িক মনোভাব কিন্তু স্বাধীনতার আগে থেকেই আছে, আমি খুব বিশদে যাচ্ছি না, কিন্তু আছে। সেটাকে আটকে রাখা গিয়েছিল বামপন্থা দিয়ে। স্বাধীনতার পরে পরে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি, পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনীতি, যে কারণে দীর্ঘদিন বিজেপি বা তাদের যে তাদের যে পুরনো যে দল অর্থাৎ জনসংঘ, এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে বিজেপি শ্যামাপ্রসাদকে বিজেপি তার ইডিওলজির শ্রেষ্ঠ সন্তান মনে করে, তার আদর্শিক নেতা মনে করে, তার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তো সেখানে তারা কিছুতেই পারছিলেন না। কেন পারছিলেন না? দুটো সেকুলার ফোর্স, একদিকে কংগ্রেস আরেকদিকে বামপন্থীরা, তারা এই দেশভাগ জনিত যে সাম্প্রদায়িক বিভাজন, এটাকে তারা আটকে রেখেছিলেন। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় যে ভুলটি, সেটি হচ্ছে যে 2011 ক্ষমতায় আসার পর ওনার প্রথম মনে হলো যে আমি যেহেতু সিঙ্গুরের প্রকল্প করতে দিইনি, নন্দীগ্রামে শিল্পায়ন আটকে দিয়েছি, তাহলে আমি যদি কংগ্রেস এবং সিপিএম কে অবাধে রাজনীতি করতে দিই, তাহলে তারা আমাকে কাজে বাধা দেবে। অতএব আমি প্রথমে, উনি যেটা করলেন, এই দলগুলোতে উনি বলতে ওনার পার্টি সিপিএম কে ধ্বংস করলো, তাদের পার্টি অফিস দখল করা, নেতা কর্মীদের মারধর করা, তাদের এলাকা ছাড়া করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, এই সমস্ত করা হলো। কংগ্রেসের ক্ষেত্রেও তাই করা হলো। এর ফলে যেটা হলো যে এদের যারা নিচুতলার কর্মী, তারা দেখলো যে আমাদের পার্টি তো আমাদেরকে সুরক্ষা দিতে পারছে না। শুধু যে বিপন্নতা শুধু যে সংখ্যালঘু সমাজেরই আছে তা নয়, রাজনৈতিক দলেরও প্রচুর লাখ লাখ মানুষের বিপন্নতা তৈরি হলো। তারা দেখলো যে লেটস গো টু দা বিজেপি, তার কারণ তারা তো কেন্দ্রের সরকারে আছে, তারও তো হাতে ক্ষমতা আছে, এবং বিজেপি এখানে প্রচুর মানুষকে তারা সুরক্ষা দিল, সেন্ট্রাল ফোর্স তাদেরকে দিল, তাদের নিরাপত্তার ব্যবস্থা করলো, যেখান দিয়ে তারা এই জিনিসটা তৈরি করলো। সো দুটো সেকুলার ফোর্সকে মমতা ব্যানার্জি যেভাবে নিধন করেছেন, তারই পরিণতি কিন্তু আজকে বিজেপির কাছে তার পরাজয়। এবং এটা খেয়াল রাখতে হবে যে রাজনীতিতে তার, এই সংসদীয় রাজনীতিতে তার উত্থান, তার তৃণমূল গঠন এবং তার উত্থানের শুরুবাতটা কিন্তু বিজেপির হাত ধরে। 98 এর 1 জানুয়ারি তৃণমূল সরকার তৈরি, দল তৈরি হয়। সেবারই আমাদের এখানে লোকসভার একটি উপনির্বাচন হয়েছিল, পরপর 2 বছর হয়, 98, 99 দুটোতেই উনি বিজেপির হাত ধরে নির্বাচনী বৈতরণী পেরিয়েছিলেন। বিজেপির 2 জন জিতেছিলেন 98-এ, তৃণমূলের 7 জন জিতেছিলেন। এই 9 জনকে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে তিনি লোকসভায় গিয়েছিলেন। তারপরে 2001-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি থেকে সরে আসেন। তারপর বামপন্থীদের যে ন্যারেটিভটা বিজেপি সম্পর্কে, সেটাকেই তিনি গ্রহণ করেন। কিন্তু যে ভুলটা ক্ষমতায় চলে যাওয়ার পর উনি করলেন, যে সেকুলার ফোর্সটা যদি থাকতো, তাহলে কিন্তু আজকে ভোটটা 3 ভাগ হতো। এই যে 2 ভাগ হয়ে যাওয়া মানেই কিন্তু যে কেউ জিতবে, এবং সামান্য সুইং হলে পরে আপনার যে জিতবে তার ভূমিধস জয় হবে। আমি গতকালই একটা লেখাতে এই কথা লিখেওছি, একেবারে তৃণমূল আজকে ফলাফলে এটা বোঝা গেছে যে পশ্চিমবঙ্গে তো আর বামপন্থীরাও নাই, কংগ্রেসও নাই, এবং তৃণমূল কংগ্রেসকে নিঃশেষ করে, তাহলে তৃণমূল কংগ্রেসও নাই। তাহলে পশ্চিমবঙ্গে আগামী অনেক দশকের রাজনীতি শুধুই হিন্দুত্বের রাজনীতি, শুধুই বিজেপির রাজনীতি। মমতা ব্যানার্জি তো ধরেন ভবানীপুরেও ভীষণ প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে, এই বাড়ছেন, এই কমছেন, সম্ভবত বেরিয়ে আসবেন শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হবেন। হ্যাঁ, শুরুতে শুভেন্দু অধিকারী অনেকটা সময় এগিয়েছিলেন, তারপর মমতা ব্যানার্জি অনেকটা ব্যবধানে এগিয়েও যান, কিন্তু এখন আবার ক্রমশ ব্যবধানটা কমে আসছে। ফাইনালি কি হবে, আমরা এখন যখন কথা বলছি তখন এই ব্যাপারে চূড়ান্ত কথা বলার মতো সুযোগ নেই যে ফাইনালি রেজাল্টটা কি। তার মানে তৃণমূল কংগ্রেস আসলে তার অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা, এবং এই 71 বছর বয়সী মমতা ব্যানার্জি তার দলটাকে, এই যে দলটি সর্বভারতে বিজেপি প্রতিরোধের একটা প্রতীক হয়ে উঠেছিল, সেটা ধরে রাখতে পারবেন কিনা, সেই সবকিছু কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো এই নির্বাচনটির মাধ্যমে। অবশ্যই মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন, দিদি নন, মমতা ব্যানার্জি নন, বিজেপি ক্ষমতায় কে হবেন মুখ্যমন্ত্রী?
দেখুন, মানে বিজেপি তো কাউকে মুখ্যমন্ত্রী বলে প্রজেক্ট করে তারা নির্বাচন লড়ে না। তারা শুধুমাত্র নরেন্দ্র মোদীকেই মানে লোকসভার ক্ষেত্রে করে, ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। কোন রাজ্যে কোনো কাউকে তারা করে না। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আলোচনাতে ডেফিনেটলি এগিয়ে আছেন। আমরা বলতে পারবো না যে নরেন্দ্র মোদী অমিত শাহের মানে ইয়েতে সিদ্ধান্তটা কি হবে। আলোচনায় এগিয়ে আছেন বেশ কয়েকটি কারণে। তার একটা বড় কারণ যে তিনি তৃণমূল থেকে ওই দলে গিয়েছেন। বিজেপি অন্য দল থেকে যারা আসে তাদেরকে কিন্তু পুরস্কার দেয়। আসামে এখন যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু কংগ্রেসের খুব পপুলার নেতা ছিলেন আসামে। তিনি 2016-এ ক্রস ওভার করে বিজেপিতে আসেন। 2021-এ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন অসমের। এবার তিনি দলকে ক্ষমতায় ফেরালেন। তিনি মুখ্যমন্ত্রী থাকবেন আমার মনে হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলের মানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন প্রায়, মানে মমতা ব্যানার্জির পরে একটা সময়তে তার বিরাট দাপট ছিল। তিনি ক্রস ওভার করে 2021-এর নির্বাচনের আগে তিনি বিজেপিতে এসেছেন, এবং বিজেপিতে তিনি কিন্তু প্রচুর মানে কি বলবো, যেটাকে বলা হয় যে দল সাজানো, সংগঠন, ছুটে যাওয়া, দৌড়ঝাঁপ করা এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বড়ভাবে আন্দোলন করা, এবং এই যে হিন্দুত্বের বিষয়টি, এবং এর মধ্যে দুটো বিষয় আছে যে মুসলিম বিরোধিতার যে জায়গাটা খুল্লা, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো ছিল না, সেইটা উনি কিন্তু খুব মানে ওনার দল নিশ্চয়ই মনে করবে যে উনি খুব নিষ্ঠার সঙ্গে করেছেন। আমি অন্তত যারা বিজেপির সাপোর্টার তাদের মধ্য থেকে এটা শুনি যে শুভেন্দু অধিকারী খুব নিষ্ঠার সঙ্গে এটা করেছেন। ভারতে হিন্দুত্বের নানান মডেল আছে। একটি মডেল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, যেখানে হচ্ছে সরাসরি মুসলিমদের বলে দেওয়া তোমাদের সমর্থন চাই না। এটার ইকুয়েশন হচ্ছে যে তাহলে হিন্দু ভোটের কনসলিডেশনটা অনেক বেশি হবে। এটা কিন্তু এবারে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে ভার্চুয়ালি এটা করা হয়েছে। তো তার ফলেও কিন্তু একটা কনসলিডেশন অফ হিন্দু ভোট এইটা হয়েছে, কারণ হিন্দুত্বকে বাঙালি গ্রহণ করেছে। এবার বিজয় হয়েছে বলে মনে করা হচ্ছে যে গ্রহণ কিন্তু 2021-এও করেছিল। তার কারণ 2019-এর নির্বাচনে 18টা লোকসভা। এখন যে প্রশ্নটা করব তা নিয়ে আলাদা করে একদিন আলাপ করতে চাই খুব শিগগিরই। না, আমি বলছি যে 2021-এ যে হিমন্ত বিশ্ব শর্মা তো কদিন আগে আবার আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক হোক তিনি চান না, প্রতিদিন সকালে তিনি সেই প্রার্থনা করেন। এখন বিজেপির এতদিনের অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জির জামাত ঘনিষ্ঠতার কারণে, এবং উনি যেহেতু সীমান্তে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী বাংলাদেশের দলগুলোকে পেলে পুষে রাখেন, সে কারণে তিনি কাটাতার দিতে চান না, সে কারণে তিনি সীমান্তে কেন্দ্রের প্রহরা বাড়াতে চান না, সেসব বিষয়ে নানা সময় নানা আপত্তি করেন। এখন বিজেপি যখন রাজ্যের ক্ষমতায় তখন বাংলাদেশে পুশব্যাক বাড়বে, এবং ভীষণভাবে যখন মুসলিম বিরোধিতা, আপনি বলছেন যে যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা খুব স্পষ্ট করেছেন, সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে মানে বাংলাদেশ ভারত সম্পর্কটাও পশ্চিমবঙ্গ ওই সীমান্তটা ধরে আপনি কিভাবে দেখেন? না, এখানে আমার মনে হয় যে বিজেপির এই ইনফিল্ট্রেশনের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। মানে বাংলাদেশে যারাই সরকার গড়ুক, এখানে তারা কোনো আপোষের জায়গায় যাবে না, কারণ এটা তাদের রাজনীতির কোর ইস্যু। তারা মনে করে যে সীমান্তের ওপার থেকে অমুসলিম যারা আসেন তারা শরণার্থী। যদিও ভারতে কিন্তু শরণার্থীর যে আন্তর্জাতিক যে ডিক্লারেশন আছে, ভারত তার সিগনেটারি নয়, যে কারণে তারা রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি। অনেক দেশ দিয়েছে, বাংলাদেশ অনেক অনুরোধও করেছে কিন্তু দেয়নি। রোহিঙ্গারা হয়তো ভারতে আছেন কিন্তু সেটা বেআইনি ভাবে আছেন। ভারত সরকার কাউকে শরণার্থী ইয়ে করে না। এই প্রশ্নটা বিজেপির রাজনীতির কোর পলিটিক্স এর মধ্যে এই বিষয়টিও আছে যে অন্য দেশ থেকে যারা আসবে, বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে, তাদের মধ্যে অমুসলিমরা, যে কারণে সিএ আইনটা হয়েছিল, সংশোধনী আইন যেটা 2019-এ হয়েছিল, যে তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো যদি তারা ধর্মীয় নিপীড়নের কারণে আসেন। কিন্তু মুসলিমরা হচ্ছেন অনুপ্রবেশকারী, এবং এই প্রশ্নে তারা কিন্তু কোনো রাজ্য সঙ্গে কোন রকম বিরোধে যাবে না। কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো কখনো ধীরে যেতে বলবে, কি করতে হবে, কিন্তু এটা সেন্ট্রালি ডিসাইড হবে। এটা তো এমনিতেও রাজ্য সরকারের বিষয়ের মধ্যে পড়ে না। তার কারণ যেহেতু পুশব্যাকই বলুন বা যাই আপনি বলুন না কেন, এটা আমাদের যে সাংবিধানিক যে বিভাজন আছে তাতে এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। সীমান্ত, পররাষ্ট্র বা বিদেশ নীতি এগুলো কেন্দ্রের বিষয়। তৃণমূল এখানে একটা পলিসি করেছিল যে বৈদেশিক বিষয়ে নিয়ে তারা কোনো মানে আলাদা কোনো অবস্থান নেবে না, ভারত সরকার যা অবস্থান নেবে সেটাই তারা নেবে। এখন বিজেপি সরকার এলে পরে নিশ্চয়ই কেন্দ্রীয় রাজ্যের মধ্যে একটা বোঝাপড়া করেই সিদ্ধান্ত হবে। নরেন্দ্র মোদী যদি মনে করেন যে এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা কিছু হচ্ছে, তিনি হয়তো একরকম অ্যাডভাইস করবেন। তবে বেসিক জায়গায় খুব বড় পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, কারণ তাহলে বিজেপি তার রাজনীতিটা হারিয়ে ফেলবে। তার রাজনীতির জায়গায়